সবে শেষ হলো হাই ভোল্টেজ রাজ্যের বিধানসভার ভোট। বিপুল ম্যান্ডেট নিয়ে বিজেপি ক্ষমতায়, আর এরই মধ্যে আরো এক ভোটের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর ঠিক পরপরই কলকাতা সহ বিভিন্ন পুরসভার পুরো ভোট হয়ে যেতে পারে। কিন্তু রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেস পরিচালিত বিভিন্ন পুরসভার ডামাডোল চরমে। একের পর এক কাউন্সিলর ইস্তফা দিচ্ছেন, কোনো কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন, কেউ বা পালিয়ে গেছেন। এই অবস্থায় পুরো ভোট হলে পুজোর পর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ কি? তারা এই মাঝখানের সময়টায় কি কিছুটা গুছিয়ে উঠে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আবারও একটা গেরুয়া ঝড় এবং বিজেপির রমরমা করে জিতে যাবে সমস্ত কটা পুরো ভোটে বা অধিকাংশ পুরো ভোটে? এবং এর ডিলিমিটেশন হলে, আসন পুনর্বিন্যাস হলে তার অভিঘাত কতটা কি হতে পারে, আমরা একটু বিশ্লেষণ করি, কথা বলি। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। দেখো, রাজনৈতিক ভাবে তো যেমন ইম্পর্টেন্ট, সত্যি একটা গেরুয়া ঝড় ছিল, এখনো সেই পালা বদলের পর হচ্ছে যে সেই হাওয়াটা এখনো রয়েছে। বিজেপি চাইবে এই হাওয়া থাকতে থাকতেই পুরসভাগুলো ভোট করতে। বলা ভালো যে তৃণমূল বিরোধী হাওয়া, তৃণমূল বিরোধী একটা হাওয়া। আর পাশাপাশি তোমার প্রশাসনিক ভাবেও তো খুব ইম্পর্টেন্ট, যদি ডিলিমিটেশন হয়। দেখো, ডিলিমিটেশনের ব্যাপারটা পরে, ডিলিমিটেশন এত তাড়াতাড়ি করে পুরসভার ভোট সেটা হয়তো হবে না, কিন্তু যেটা হলো যে দুটো জিনিস এখানে আছে। একটা হচ্ছে পলিটিক্যাল দিক, যে তৃণমূল বিরোধিতার যে পরিবেশ এতটাই তীব্র, সেটা তো এই ভোটে বোঝা গেছে যে কতটা বাষ্প পুঞ্জীভূত হয়েছিল, যে প্রায় প্রেসার কুকারের মতন হাওয়া বেরিয়ে গেছে। তো যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি 208, 207 ছিল, একটা হয়ে 208 হয়েছে। ফলতায় 4 নম্বরে নেমে গেছে তৃণমূল, 4 নম্বরে নেমে গেছে তৃণমূল। বুঝতে পারছো যে একদম পুরো টাইট প্রেসার কুকারের মতো একটা অবস্থা ছিল, বাষ্পটা বেরিয়ে গেছে। তো এই হাওয়ায় থাকতে থাকতে যে কোনো রাজনৈতিক দল চাইবে যে ভোটটা করিয়ে নিতে। তৃণমূল অতীতে তাই করেছে। 2021 সালে বিধানসভা ভোটের পরপরই ডিসেম্বরে ভোট হয়েছিল। তারপরে শুধু ডিসেম্বরে কলকাতা পুরসভা ভোট হয়নি, তারপরে আরো কিছু পুরসভা ভোটটা করে নিয়েছিল। তার মধ্যে সম্ভবত বিধাননগর তো বটেই, এবং আসানসোল, শিলিগুড়ি পুরসভাও ছিল, আরো কিছু পুরসভা ছিল। তো এটা একটা পলিটিক্যাল দিক রয়েছে। দুই হচ্ছে যে দেখো, এই যে পুরসভাগুলো, কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা, আসানসোল পুরসভা, শিলিগুড়ি পুরসভা, এইসব পুরসভা কার্যত ডিফাঙ্ক্ট হয়ে গেছে। এই যে তৃণমূলের জনপ্রতিনিধিরা সেখানে একচ্ছত্র ভাবে ছিলেন, অধিকাংশ জনপ্রতিনিধিকে আর দেখা যাচ্ছে না। অনেকে ঘর ছাড়া, অনেকে বাড়ি থেকে বেরোচ্ছেন না, অনেকে নানা রকম ভাবনা চিন্তা করছেন, অনেকে একটা গোষ্ঠী তৈরি করে বিজেপিতে যাওয়ার ব্যাপারে একটা যোগাযোগ পথের সন্ধান করার চেষ্টা করছেন। তো এই যে সামগ্রিক পরিস্থিতিতে শুধুমাত্র তো ইঞ্জিনিয়ারদের দিয়ে আর শুধুমাত্র অফিসারদের দিয়ে তো পুরসভা চলে না। পুরসভা তো তৈরি হয় জনপ্রতিনিধিদের নিয়ে। তারপরে তারা তাদের ওয়ার্ডে কি পরিষেবা দেবে, মানুষ কি পরিষেবা পাবে, এটা তো অনেকটা ম্যাটার করে যায়। তো এইখানে যে পুরসভাগুলো প্রায় ডিফাঙ্ক্ট হয়ে আছে, কোথা থমকে গেছে। হ্যাঁ, থমকে আছে। তো এখন যেটা এই সরকারও বুঝতে পারছে যে পুরসভাগুলোর এবার যত তাড়াতাড়ি করে ভোটটা করিয়ে নেওয়াই ভালো। তাতে দুটো জিনিস হবে। এক হচ্ছে যে টাটকা বিধানসভা ভোটের যে ফলাফল, সেটাকে সামনে রেখে পুরো ভোটগুলোতে যেন একচ্ছত্র ভাবে ক্ষমতা দখল করা যায়। এবং আমরা তো কলকাতাতে বারবার করে বলেই এসছি, আমরা বলে এসছি বাংলার রাজনীতিতে প্রচলিত যে মহাকরণ তখন ছিল সচিবালয় আর বড় লালবাড়ি আর ছোট লালবাড়ি। তো ছোট লালবাড়িটা দখল করা যে কোনো রাজনৈতিক দলের, পশ্চিমবঙ্গের যে কোনো রাজনৈতিক দলের একটা লক্ষ্য থাকে, এটা সিম্বলিক। তো কলকাতা শহর না, রাজ্যের রাজধানী শহর, তো সেখানকার পুরসভা, এত বড় একটা পুরসভা, সেই পুরসভা রাজনৈতিক ভাবে ক্ষমতা দখল, সেটার একটা লক্ষ্য সবারই থাকে। তো যেহেতু ডিসেম্বরে কলকাতা পুরসভার ভোট পূর্ব নির্ধারিত, এবং ফেব্রুয়ারি মাসে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ইত্যাদি পুরসভার ভোট পূর্ব নির্ধারিত, তার ফলে একসঙ্গেই আমার মনে হয় করিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, দীর্ঘদিন ধরে প্রশাসক বসিয়ে রেখে একদম কলকাতার সিস্টার সিটি হাওড়া, তার যে পরিষেবার যে একদম খুব কদর্য অবস্থা, এই হাওড়া পুরসভার ভোটটাও কিন্তু এর সাথে হয়ে যাবে একেবারে। আজকের যে নবান্নের যে শীর্ষস্তরের বৈঠক হয়, অফিসারদের নিয়ে যে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,
সেখানে তিনি মোটামুটি একটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছেন যে সামনের মাস থেকেই এই পুরসভাগুলোর ভোটের প্রস্তুতি শুরু করে দেওয়ার জন্য। আমার তো মনে হয় দেখো যে কলকাতা পুরসভার ভোট হচ্ছে স্বাভাবিক নিয়মেই ডিসেম্বরে সম্ভবত পুজোর পর। এবার ফেব্রুয়ারিতে যদি এই বিধাননগর, আসানসোল বা দুর্গাপুর এগুলো থাকে, একই সঙ্গে ভোট করিয়ে নিতে চাইবেন এই হাওয়াটাও থাকতে থাকতে। সেক্ষেত্রে দেখো শহরাঞ্চলে তো বিজেপি এবার দেখো একই সঙ্গে ভোটটা করে নিতে পারবে কিনা এইটার টেকনিক্যাল দিকটা আমার স্পষ্ট না, আমাদের একটু খোঁজ নিতে হবে। তার কারণ হচ্ছে যে 6 মাস বাকি থাকতে তো ভোটটা 6 মাস এগিয়ে আনা যায়, ঠিক আছে, 6 মাসের বেশি এগিয়ে আনা যায় বলে আমার ঠিক জানা নেই। এখন কলকাতা পুরসভা একটা তো মাঝখানে গুঞ্জন ছিলই যে কলকাতা পুরসভা পুরোপুরি ভেঙে যেতে পারে, ফিরাদ হাকিম ইস্তফা দিয়ে দিতে পারেন, মেয়র ফিরাদ হাকিম। তো এইটার পরে যদি পুরসভাগুলো থেকে মেয়রদের ইস্তফার হিড়িক শুরু হয়ে যায়, বা আজকে যেমন দেখলাম ডায়মন্ড হারবার পুরসভার 16 জনের মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়ে দিয়েছে, এই যদি প্রবণতা চারিদিক থেকে শুরু হয়ে যায় তাহলে তো পুরসভাগুলো এমনি ভেঙে যাবে। তখন বাধ্য হবে তো রাজ্য নির্বাচন কমিশন চাইলে ভোটটাকে এগিয়ে নিয়ে আসতে পারে। আমার মনে হয় সেরকম দিকেই হয়তো যাবে। সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের ভোটটা এগিয়ে আনতে কোনো বাধা থাকবে না। আর সেক্ষেত্রে দেখো রাজনৈতিক ভাবে এবার হচ্ছে শহরাঞ্চলের পুরসভাগুলো, যেহেতু শহরাঞ্চলের ভোটে দুর্দান্ত রেজাল্ট করেছে বিজেপি। হ্যাঁ, কলকাতাতেই যদি ধরো তুমি, কলকাতায় 11টার মধ্যে যেহেতু 6খানা বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে, এবং ওয়ার্ড ভিত্তিক দেখলে মানে 2/3 হচ্ছে বিজেপির দিকে চলে গেছে একটা, এখন যা ওয়ার্ড ভিত্তিক একটা হিসেব করলে। একই রকম হাওড়ায় দীর্ঘদিন বাদে যদি ভোট হয়, হাওড়া তো একই ছবি সবকিছু মিলিয়ে। ফলে এটা তো একটা অনুকূল পরিস্থিতি, এবং সেটা যদি হয় এবং পুরসভাগুলোকে আবার ফাংশনিং করাবার পাশাপাশি বিজেপি একই সঙ্গে, তো তার রাজনৈতিকভাবে একটা বড় লাভ হতে পারে। বড় লাভ তো বটেই, এবং বিজেপি বহু মানুষকে, পার্টির যে কর্মী, আরএসএস এর কর্মী, পার্টির সমর্থক, এদের অনেকেই অ্যাকোমোডেট করতে পারবে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং পলিটিক্যাল দিক সম্রাট, যেটা আমরা ভোটের আগে বহুবার আলোচনা করেছি, সেটা হচ্ছে যে পুরসভাগুলোতে তৃণমূলের অবস্থা অনেকদিন ধরেই খারাপ। 2024 সালের লোকসভা ভোট যদি তুমি দেখো, তাহলে তুমি দেখবে যে মানে প্রায় 80-90% পুরসভাতে তৃণমূল বিজেপির থেকে পিছিয়ে ছিল। শহুরে ভোট, তার মানে যে অ্যান্টি ইনকামবেন্সি, যে প্রতিষ্ঠান বিরোধিতার ঝড়ে এবার তৃণমূল প্রায় খড়কুটোর মতো উড়ে গেল, সেই প্রতিষ্ঠান বিরোধিতা টের পাওয়া গেছিল কিন্তু 2024 লোকসভা ভোটেই। এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরসভাগুলোতে খুব মানে বিচ্ছিরি রকম ভাবে তৃণমূল হেরেছিল ধরো। এবং সেই পুরসভা, মানে আমি যখন আরবান পকেট বলছি, যে শহরাঞ্চলে তো প্রতিষ্ঠান বিরোধিতা বেশি হয়, তো আমি বলতে চাইছি যে পুরসভা মানে কি, ধরো বাঁকুড়া পুরসভায় 32খানা ওয়ার্ডের মধ্যে 30টা ওয়ার্ডেই লোকসভা ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। তো তৃণমূল কিন্তু অশনি সংকেত 2024 সালেই দেখতে পেয়েছিল লোকসভা ভোটে, যে ভোটের ফলাফল তখন যাই হোক না কেন, পুরসভাগুলোতে খুব খারাপ অবস্থা। তুমি মনে করে দেখবে যে 2024 সালে লোকসভা ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই পুরসভা পঞ্চায়েত নিয়ে খুব গরম বলেছিলেন এবং বলেছিলেন যে পুরসভা এলাকায় যদি আজকে তৃণমূল পিছিয়ে যায়, তাহলে তার দায় পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা এড়িয়ে যেতে পারেন না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন যে তিনি র্যাম্প্যান্ট পারফরমেন্সের ভিত্তিতে যেসব পুরসভায় খারাপ ফল হয়েছে তিনি বদলে দেবেন, চেয়ারম্যান বদলে দেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বদলাতে দেননি। এবং আমার কাছে নির্দিষ্ট একটি মানে ওই সূত্রেরই খবর যে ধরো শিলিগুড়ি পুরসভায় গৌতম দেবকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, সরানো যাবে না, পুরনো নেতা, তার সরানো যাবে না। তো তার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যে বলেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চে 2024 সালের লোকসভা ভোটের ঠিক পরপরই, তুমি দেখো যে সেই তার হয়নি। একে তো 2024 সালের লোকসভা ভোটের পর যখন 21শে জুলাইয়ের প্রোগ্রাম হয়, তারপরে তার 2-3 মাসের মধ্যে অভিষেক বলেছিলেন বদলে দেবেন, কিন্তু পরের মাসের মধ্যেই ঘটে যায় আরজি করে ঘটনা। আরজি করে ঘটনায় তৃণমূলের ইন্টারনাল ডিসিশন মেকিং কে 3-4 মাস 5 মাস পিছিয়ে দেয়। আবার ওই আরজি করে ঘটনার মধ্যেই আরজি করে ঘটনায় সরকারের অবস্থান কি হবে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মতান্তরের পরিবেশ তৈরি হয়। ঠিক। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার নিজেকে গুটিয়ে নিয়ে বিদেশে চিকিৎসার জন্য চলে যায়। সময় একটা
ঠিক আছে, এই যে মান অভিমান, এই যে রৌদ্র ছায়ার কারণে অনেক সময় ধরে ডিসিশন পেন্ডিং ছিল এবং পিছিয়ে গেছিল, আলটিমেটলি কিন্তু পুরসভার চেয়ারম্যান দেওয়া সরানো যায়, সরানো যায়নি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন। সরানো হলো কখন? বিক্ষিপ্ত ভাবে দু চারজনকে সরানো হয়েছিল একেবারে বিধানসভা ভোটের ঠিক দোরগোড়ায় গিয়ে, দোরগোড়ায় গিয়ে। তার কোনো ফলাফল পাওয়া যায়নি। তার ফলে পুরসভাগুলোতে যে তৃণমূলের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে কোথাও জলাজমি ভরাট করার অভিযোগ, কোথাও তোলাবাজির অভিযোগ, দুর্নীতি, ঠিক আছে, কোথাও সিন্ডিকেটের অভিযোগ, কোথাও গায়ের জোরের অভিযোগ, ঠিক আছে, একের পর এক পুরসভা এবং নেতাদের একের পর এক কাউন্সিলর, পুর প্রধান সবার বিরুদ্ধে। এবং সেখানে হোমোজিনিটি আছে, মানে তুমি দেখবে যে যে মানে মানে এই যে ক্যারেক্টার গুলো উত্তর থেকে দক্ষিণে একরকম, একই রকম তার মানে মানুষের অভিযোগ। তো সে তুমি জলপাইগুড়িতে যা দেখবে পূজালিতেও তাই, একদম তাই, একই রকমের অভিযোগ। এবং সেইটা তো সিঁদুরে মেঘ তখনই দেখা গেছে। এবং দেখো এই সিঁদুরে, তখন যদি সেটা থাকে, এবং এবার যে বিধানসভা ভোটের যে ফলাফল দেখতে পাচ্ছ, তারপরে আর এই ভোটে কোথা থেকে তৃণমূল একেবারে দেখো এই আরেকটি অশনি সংকেত আমার মনে হচ্ছে, এটা তো একটা অশনি সংকেত ছিল 2024-এর পরে, তুমি ব্যাখ্যাও দিলে কিভাবে। পাশাপাশি তুমি দেখো যে এখন যদি ভোট হয়, আজকে যা যা মোটামুটি ভাবে নির্দেশ দিয়েছেন, তাতে কিন্তু পুজোর পর মুর্শিদাবাদের কিছু কয়েকটি পুরসভা, দক্ষিণ 24 পরগনার কিছু পুরসভা, নদিয়ার কিছু পুরসভা, এবং এগুলোতে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর হতে পারে। কিন্তু এই বিধানসভাতেও যে সংখ্যালঘুরা তৃণমূলকে কিছুটা হলেও ভোট দিয়েছেন, তারা তো পূজালির ভোটের পরে তো তার একটা পুরোপুরি ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যেতে চলেছে। সরি, ফলতার ভোটের পর পুরোপুরি চেঞ্জ। মুসলিমরা তো আর হয়তো সেই ভরসাটা বিজেপিকে ঠেকানোর জন্য যে ভরসা তৃণমূলের উপর, সেটা হয়তো নেই। বামেদের দিকে ভোট গেছে, মুসলিম ভোট একটা অংশ, কংগ্রেসের দিকে একটা অংশ গেছে, কংগ্রেস 10,000 ভোট পেয়েছে, 10,000 ভোট পেয়েছে। তাহলে সেটা হলে তো আরো অশনি সংকেত এই পুরসভাগুলোর ক্ষেত্রে মনে হয়। দেখো ফলতার ফলাফলে দেখা গেছে যে তৃণমূল 4 নম্বরে নেমে এসছে। পুরসভা ভোটের ফলাফলেও দেখা যাক যে কোথায় গিয়ে দাঁড়ায়। তুমি যে অশনি সংকেতের কথা বলছো, আশঙ্কার কথা বলছো, সেই আশঙ্কার কথা তো তৃণমূলের নেতারাও ঘরোয়াভাবে বলছে। একেবারে তৃণমূলের নেতারাও বুঝতে পারছেন যে সংখ্যালঘু ভোট বামেদের দিকে বা কংগ্রেসের দিকে সরে যাবে, উত্তরবঙ্গে কংগ্রেসের দিকে, দক্ষিণবঙ্গে বামেদের দিকে সরে যাবে। তো তাই যদি হয়, তাহলে তৃণমূল কোথায় পড়ে থাকবে? খুব এবং যদি আজকে পুরসভা ভোটের ওই ফলাফল হয়, তাহলে পঞ্চায়েতে তার কি গিয়ে প্রভাব পড়বে? তাহলে কি থাকতে চাইবে তৃণমূলে? এক, দুই হচ্ছে যে তখন এই যে বিধায়করা, যেসব বিধায়ক তৃণমূলের 80 জন জিতেছেন, তাদের এলাকায় যদি আজকে পুরসভা ভোটে হেরে যায়, তাদের এলাকাতেও যদি হেরে যায়, তাহলে তারা বিপন্ন বোধ করবেন না? তারা কি তৃণমূলে থাকতে চাইবে? খুবই বিপন্ন, একটা কঠিন সময় কিন্তু। এবং দেখো তোমায় মনে রাখতে হবে 2029-এর লোকসভা। আর আরো একটা কথা, আমি যে বারবার রক্তবীজের কথা বলি, তৃণমূল যেভাবে পুরো ভোট করিয়েছে, পুরো ভোটে তৃণমূলের যেরকম ভূমিকা ছিল, তখন তার কেন্দ্রের নির্বাচন কমিশন নেই, রাজ্যের নির্বাচন কমিশন। সেই পুরো ভোটে যদি যেরকম ভাবে তৃণমূল জমানায় পুরো ভোট হয়েছে, ঠিক সেই কায়দায় আজকে যদি সেম কয়েনে বিজেপি ফিরিয়ে দেয়, মাটিতে পা রাখার জায়গা পাবে। সিভিক ভোট সেভাবেই হবে, মানে এখানে নির্বাচন কমিশন বা মাটিতে পা রাখার জায়গা পাবে কি? এবং যদি সেই পরিস্থিতি হয়, এবং বিভিন্ন, এবং তখন কিন্তু অভিযোগ করার জায়গা পাবে না। এই যে এখন তৃণমূল অভিযোগ করছে যে গণনায় কারচুপি হয়েছে, তো গণনায় কারচুপির অভিযোগ তো গত 15 বছর ধরে বিরোধীরা করে গেছে, করেনি? বিশেষ করে পুরসভা ভোট এবং তোমার পঞ্চায়েত ভোট। আমি তো বারবার একটা উদাহরণই দিই, রাজীব বন্দ্যোপাধ্যায় গণনায় কারচুপির অভিযোগ করেননি? আমাকেই উনি বলেছিলেন যে সেকেন্ড থার্ড রাউন্ডের পরে যে ওসি দায়িত্বে ছিলেন 2021-এ, তিনি বলেন যে স্যার আপনি এখান থেকে চলে যান। তাহলে তো সেক্ষেত্রে যদি পুরসভাগুলোর একটা গেরুয়া ঝড় থাকে, অব্যাহত থাকে, এবং পুরসভাগুলো বিজেপি দখল করে, তৃণমূলের এমএলএরা বিপন্ন বোধ করতে পারেন, একটা ছন্নছাড়া অবস্থা হতে পারে। সেই অবস্থায় পুরো প্রশাসক হিসেবে পুরসভা চালাবার ক্ষেত্রে বিজেপি কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারবে। সেক্ষেত্রে 2029 তৃণমূলের জন্য অশনি সংকেত হতে পারে লোকসভা ভোট। দেখো তা তো বটেই, তা তো বটেই। দেখো 2011 সালে তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে 2014 সালে লোকসভা ভোটটা ভাবো, 2014 লোকসভা ভোটটা ভাবো,
তো তখন তৃণমূল কতগুলো আসনে জিতেছিল সেটা ভাবো। সেই পরিস্থিতি ঘুরে আসতে পারে। আমরা তো কেউ শ্রীভৃগু নই, পলিটিক্সে আজকে কি হচ্ছে আর কালকে কি হবে কিছু বলা যায় না। কিন্তু 2014 সালে তৃণমূল কটা লোকসভা আসন জিতেছিল, তাহলে পশ্চিমবঙ্গে আবার সেই পরিস্থিতি ফিরে আসতে পারে। তোমার সংখ্যালঘু এলাকার কতগুলো আসন বাদ দিয়ে তার মধ্যে যদি আবার ডিলিমিটেশন হয়ে যায়, ঠিক যেভাবে আসামে ডিলিমিটেশন হয়েছে, তারপরে কি থাকবে সিটের ক্যারেক্টার কে জানে। রিজার্ভেশন, ডিলিমিটেশন, সিটের ক্যারেক্টার কি হবে, তারপরে কি করে সংখ্যালঘু ভোটের বিন্যাস কি দাঁড়ায়, তফসিলি ভোটের বিন্যাস কি দাঁড়ায়, সবকটা সব ভোটে ডিপেন্ড করছে, কিছু নির্ভর করে। ফলে হচ্ছে যে সামনে পুরসভার ভোট, পঞ্চায়েতের ভোট, লোকসভার ভোট, একের পর এক অগ্নি পরীক্ষা কিন্তু রাজ্যের প্রাক্তন শাসক দলের সামনে। এটা যদি খুব ভুল বলা হবে না। এবং পুরো ভোট, ছোট লালবাড়ি যেটা বলা হচ্ছিল, ছোট লালবাড়ির একটা আলাদা তাৎপর্য আছে। ছোট লালবাড়ি কিন্তু তৃণমূল কংগ্রেস বাম জমানায় দখল করে, সেটা রাজনৈতিকভাবে একটা বিরাট ইম্প্যাক্ট হয়েছিল তৃণমূল কংগ্রেসের জন্য। সেক্ষেত্রে এই ছোট লালবাড়ি যদি কোনোভাবে গেরুয়া হতে পরিণত হয়, পুজোর পরেই যে ভোট হবে তাতে যদি ছোট লালবাড়ি দখল করতে পারে, হাওড়া দখল করতে পারে, বিভিন্ন পুর নিগমগুলো, শিলিগুড়ি, আসানসোল, এইগুলো যদি বিজেপি দখল করতে পারে, এবং ছোট ছোট যে সমস্ত পুরসভা আছে সেখানে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিকভাবে এই মুহূর্তে এতটা চাপের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে যদি তৃণমূল ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে কিন্তু রাজনৈতিকভাবে বাংলার রাজনীতি অত্যন্ত ইন্টারেস্টিং জায়গায় পৌঁছে যাবে 2029-এর লোকসভা ভোটের আগে। কি হবে সেদিকে তো নজর থাকবেই, অনেকটা সময় রয়েছে। আপনারাও দেখতে থাকুন, আমরাও আমাদের মতো করে আপনাদের সামনে তুলে ধরবো কি হতে চলেছে, কি হবে। আপাতত আজ এ পর্যন্তই। সব খবরের জন্য দেখতে থাকুন দ্য ওয়াল।